অফার দিতে চাই। অফারটা হচ্ছে যারা ক্লাসটি শেয়ার করবেন, 5টি শেয়ার করে যদি স্ক্রিনশট আমার ইনবক্সে দিয়ে দেন এই পেজের, ইনশাল্লাহ আপনাদের এই টপিকের যে পিডিএফ শিটটা আছে সেটা আপনাদের ইনবক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, তা আপনাদেরও লাভ আমারও লাভ। তারা ক্লাসটি শেয়ার করে দিলে বেশি মানুষের কাছে যাবে, অনেক মানুষ একসাথে জয়েন করতে পারবে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরো বেশি পরিসরে যাতে ক্লাসটা নিতে পারি সেই সহযোগিতা আপনারা কিন্তু করবেন। ঠিক আছে, তা আজকের ক্লাসের একদম প্রথম প্রশ্ন, একদম শুরু থেকে শুরু করলাম। শূন্য থেকে আমাদের ক্লাস শুরু। বলা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়। তা এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লাসটা আরেকটু কষ্ট করে শেয়ার করে দিব। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন যুক্ত হয়েছেন আমাদের সাথে অলরেডি। সবাইকে অনেক ধন্যবাদ যারা ক্লাসে জয়েন করেছেন। যাক, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি জয়েন করেছেন, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন। আচ্ছা প্রিয় ভাই বোন, একদম নিবন্ধনী চাকরি পেতে চান, নিবন্ধনী চাকরি পেতে চান কে কে? যে এই যে নিবন্ধন সার্কুলারটা যে হবে এইটাতে আমার চাকরি দরকার, এরকম কারা কারা আছি তারা একটু কমেন্টে রেসপন্স করব। আমাদের 4 থেকে 5 জন ভাই বোনকে একটু কষ্ট করে শেয়ার করে দিব। ঠিক আছে, 5টা শেয়ার করলে আমি এই লেকচারের এক্সক্লুসিভ যে পিডিএফ শিটটা আছে টাইপ ভিত্তিক সেটা আপনার ইনবক্সে কিন্তু পেয়ে যাবেন। শেয়ার করে স্ক্রিনশটটা পেজ ইনবক্স করতে হবে। ওকে, আচ্ছা, তা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? আমি দেখতে পাচ্ছি অনেকে মূলদ উত্তর দিচ্ছে, আবার অনেকে স্বাভাবিক সংখ্যা উত্তর দিয়েছেন, কেউ কেউ পূর্ণ সংখ্যা উত্তর দিয়েছেন। প্রিয় ভাই বোন, আরেকটু চিন্তা করে বলেন এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে সবসময় আমরা যেটা বলি যে সব সময় সিরিয়াস থাকতে হবে, প্রতিটা ক্লাস প্রতিটা সময় আপনারা সিরিয়াস থাকবেন। ইনশাল্লাহ যারা সিরিয়াস থাকে তারা সফল হয়। আল্লাহ তাআলা বলেছেন যে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত ঠিক করবেন যে ভাই আমি গণিতে 25-এ 25 পেতে চাই, অর্থাৎ আমাদের যে গণিতে 25 নম্বর, ইনশাল্লাহ আমি চাই না 25-এ 25 পেতে। যদি 25-এ 25 পাওয়ার টার্গেট করি তাহলে 20 তো পাবো নাকি, 22 তো পাবো। যদি আমি টার্গেট করি 15 তাহলে পাবো কত ভাই? 12। তাহলে হবে 25 টার্গেট করতে হবে। 25টা প্রশ্নের জন্য মনে রাখবেন 25টা টপিক আমার পড়ে শেষ করতে হবে। হয়তোবা টপিকও ধরেন 22, 23, 24টা টপিক আছে, যেটা ভালো মতো পড়লে ইনশাল্লাহ 25টা প্রশ্নই কমন পাওয়া যাবে। তাহলে ধরেন সাপোজ আমরা ধরে নিই 25টা টপিক থেকে 25টা প্রশ্ন কমন। প্রতিটা টপিকের যদি 30টা বা 35টা অঙ্ক আপনার করতে হয়, বা 20টা বা 15টা অঙ্ক আপনার করতে হয়, পারবেন না? তাহলে এই কাজটা আগামী 3 মাস ইনশাল্লাহ করবেন। পরীক্ষা হোক বা না হোক, সার্কুলার দেখ বা না দেখ, আপনি টার্গেট করবেন যে আগামী 3 মাসে আমি গণিতের 25টা টপিকের বেসিক যে অঙ্কগুলো, অর্থাৎ যে অঙ্কগুলো না পড়লেই নয়, যে অঙ্কগুলো বারবার পরীক্ষা আসছে, এগুলো ইনশাল্লাহ আমরা ভালো মতো শেষ করবো। তো আজকে আমাদের একদম সহজ একটা ক্লাস, বাস্তব সংখ্যার উপর আপনাদের 3 থেকে 4টা ক্লাস নেবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম ক্লাস, প্রথম প্রশ্ন দেখি আপনারা সবাই কি উত্তর দিয়েছেন। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ সাবরিন আপু, ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন। সাউন্ডে কোনো সমস্যা? সবাই কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা? সাউন্ডে কোনো সমস্যা? না, ঠিক আছে ভাই, সবকিছু ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, এই প্রশ্ন উত্তর দিয়ে আমরা ক্লাসটা একদম পুরোদমে শুরু করে দিয়েছি। তাহলে দেখেন আমাদের যে যে অঙ্কগুলো আছে সেগুলোর কিন্তু অনেক রকমের প্রকারভেদ আমরা বলি। প্রথমত অঙ্ককে আমরা 2 ভাগে বলি, সাহায্যকারী বা প্রধান অঙ্ক। এরপরে ওই ডিজিট গুলাকে আবার বিভিন্ন রকম সংখ্যা তৈরি করা যায়, যেমন বাস্তব সংখ্যা হতে পারে, অবাস্তব সংখ্যা হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, পূর্ণ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলি। দেখেন এখানে বলা হচ্ছে শূন্য, তাহলে প্রথম হচ্ছে শূন্য সকল ধনাত্মক, তাহলে ধনাত্মক মানে কি, যেগুলো পজিটিভ সংখ্যা, তাই না? পজিটিভ। এরপরে হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা কোনগুলা? নেগেটিভ সংখ্যা, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ 2 রকমের সংখ্যা। অখণ্ড, দেখেন অখণ্ড মানে হচ্ছে, অখণ্ড মানে হচ্ছে ভগ্নাংশ নয়, অর্থাৎ ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে। আসলে এইটা মানেই হচ্ছে পূর্ণ, এইটা মানেই হচ্ছে পূর্ণ।
অথবা আমরা বলতে পারি ভগ্নাংশ নয়। পূর্ণ অথবা কি ভগ্নাংশ নয়। একটু খেয়াল করি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? অর্থাৎ আমাদের যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটার অপশনগুলোর মধ্যে দেখেন মূলদ, অমূলদ, পূর্ণ এবং স্বাভাবিক। আসলে এই প্রশ্নের উত্তর হবে পূর্ণ সংখ্যা। আপনারা মনে রাখবেন শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়, স্বাভাবিক না কিন্তু ভাই, স্বাভাবিক না। অর্থাৎ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। এই তিনটা জিনিস একসাথে কি পূর্ণ সংখ্যা, এই তিনটা জিনিস একসাথে পূর্ণ সংখ্যা। এই যেখানে যা যা আছে এই তিনটা জিনিস একসাথে পূর্ণ সংখ্যা। এইটার সাথে যখন আমরা ভগ্নাংশ প্লাস করব, ভগ্নাংশ খেয়াল করেন, ভগ্নাংশ প্লাস করব তখন সব মিলায় সেটা হবে মূলদ, তখন সব মিলায় হবে মূলদ। অর্থাৎ এই তিনটা শূন্য, ধনাত্মক, ঋণাত্মকের সাথে যখন আমরা ভগ্নাংশ যোগ করব তখন হবে মূলদ। তবে এই প্রশ্নে যে কথাটা বলছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা কোনগুলো ভাই? যেগুলো ভগ্নাংশ না সেগুলোই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ নিলে সেগুলো মূলদ সংখ্যা হয়। ওকে, আচ্ছা আমরা দেখি আপনারা কি উত্তর করেছেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এরকম প্রশ্ন যদি কখনো আসে একটু ভাষাগত পরিবর্তন করে আমরা উত্তর দিতে পারবো না? অর্থাৎ শূন্য, এখন এইখানে একটা প্রশ্ন আপনাদেরকে আমি বলতে পারি, দেখেন শূন্যর কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা অনেক সময় ভুল করি। আমি যদি আপনাকে জানতে চাই, বলেন তো শূন্য কি মূলদ নাকি অমূলদ? সবাই কমেন্ট করবেন। পরীক্ষা কিন্তু আসে, শূন্য কি মূলদ নাকি অমূলদ? সবাই বলেন শূন্য কি মূলদ নাকি অমূলদ? হ্যাঁ মিলন ভাই, আমরা আসবো স্বাভাবিক সংখ্যা, তো আসবো যে কোন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা আমরা আসবো, একটু পরে আসতেছি, কোন সংখ্যাগুলো স্বাভাবিক সেটাও আমরা আসবো। আচ্ছা, সবাই একটু উত্তর দেন কষ্ট করে, সবাই একটু উত্তর দেন যে শূন্য কোন ধরনের সংখ্যা, মূলদ নাকি অমূলদ? একটু আগে কিন্তু উত্তর দিয়েছি, দেখি কার কার মনে আছে, একটু আগে কিন্তু উত্তর দিয়েছি। একটু আগে কিন্তু উত্তর দিয়েছি। শূন্য কি মূলদ নাকি অমূলদ? খুব সহজ একটা প্রশ্ন, মনে রাখবেন শূন্য হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য হচ্ছে কি মূলদ সংখ্যা, শূন্য সবসময় মূলদ, এটা মনে রাখতে হবে। অনেক সময় বলতে পারে শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, অর্থাৎ শূন্য কি পজিটিভ নাকি নেগেটিভ। সেক্ষেত্রে উত্তর কি হবে সেটাও কমেন্টে জানান, সেটাও জানান। হ্যাঁ সবাই উত্তর দেন। হ্যাঁ আমি আপনাদের কমেন্ট দেখছি, সবাই উত্তর দেন। ভেরি গুড, ভেরি গুড। অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার মানে মোটামুটি আপনারা এখন পারেন। আচ্ছা, এখন দেখেন এক ভাই বলছে যে ভাই স্যার মূলদ নয় নিরপেক্ষ হবে। প্রিয় ভাই, শূন্যকে যখন মূলদ অমূলদের প্রশ্ন করা হবে তখন মনে রাখবেন শূন্য মূলদ, কিন্তু যখন বলা হবে ধনাত্মক নাকি ঋণাত্মক তখন মনে রাখবেন শূন্য হচ্ছে নিরপেক্ষ। ওকে, আজকের পর আর ভুল হবে? আচ্ছা, যদি কখনো বলে শূন্য কি জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড়, সেক্ষেত্রে মনে রাখবেন শূন্য হচ্ছে জোড়। ঠিক আছে? আর যদি বলা হয় শূন্য কি পূর্ণ সংখ্যা কিনা, মনে রাখবেন হ্যাঁ শূন্য একটি পূর্ণ সংখ্যা। আমি আবারও বলি, শূন্য একটি মূলদ সংখ্যা, প্রথম কথা, এগুলো আমি লাল মার্কিং করে দিই। শূন্য একটি মূলদ সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা। যখন বলা হবে শূন্য ধনাত্মক নাকি ঋণাত্মক তখন উত্তর দিবেন শূন্য হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। এই কয়েকটা জিনিস আপনারা একটু কমেন্টে লেখেন, তাহলে দেখবেন আর ভুল হবে না। অনেকেই এই উত্তরটা ভুল করে। সাপোজ আমি যদি অপশনে এরকম করে দিতাম যে শূন্য কি মূলদ, অমূলদ, নিরপেক্ষ, তখন অনেকেই ভুলে নিরপেক্ষ উত্তরটা দিয়ে দিত। না ভাই, যখন মূলদ অমূলদের প্রশ্ন আসবে তখন সে মূলদ, যখন জোর বিজোরের কথা বলবে তখন সে জোর, কারণ 10কে আমরা জোর বলি না। আচ্ছা, যখন ধনাত্মক ঋণাত্মকের কথা আসবে তখন কিন্তু শূন্য একটি নিরপেক্ষ অথবা অঋণাত্মক, অনেক সময় বলা হয় কি অঋণাত্মক সংখ্যা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি দেখতে পাচ্ছি
অনেকে উত্তরই হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। এই জিনিসগুলো মনে রাখবেন, আজকে যে কথাগুলো বলে দিয়েছি এগুলো যাতে আর ভুল না হয়, ঠিক আছে? এই কথাগুলো সবার মনে থাকবে না। শূন্য নিয়ে যখন কোনো প্রশ্ন পরীক্ষা আসবে, শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, বলবেন শূন্য নিরপেক্ষ। ভাই, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, শূন্যর যদি আমরা বাম দিকে যাই তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে, ডান দিকে গেলে এটা ধনাত্মক হয়ে যাবে। এটা নাম্বার লাইনের মিডল পজিশনে আছে। শূন্য কি মূলদ নাকি অমূলদ, আমরা মনে রাখবো শূন্য একটি মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন করা হয় শূন্য কি জোড় নাকি বিজোড়, তখন বলবো কি শূন্য একটি জোড়। পাশাপাশি শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সব একসাথে হচ্ছে পূর্ণ সংখ্যা, যারা ভগ্নাংশ নয়। কারণ শূন্য তার ভগ্নাংশ না, যেগুলো ভগ্নাংশ না সেগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা। ওকে, এই কথাগুলো মনে থাকবে। এখানে যে কথাগুলো বললাম, হ্যাঁ ঠিক আছে, আমরা মূলদ অমূলদ দিয়ে আলাদা একটা ক্লাসে আপনাদেরকে নিব সামনে। ওকে, শুধু মূলদ অমূলদ জিনিসটা শেখাবো ওই ক্লাসে। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের ডান, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে বলা হয় পূর্ণ সংখ্যা। ওকে, আমরা পারবো এটা। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের 2 নম্বর প্রশ্ন, একটু খেয়াল করলে দেখেন এইখানে আবার কি বলছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে হচ্ছে পার্থক্য। অন্তর মানে কি ভাই? অন্তর মানে কিন্তু হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এই অন্তর কথাটার মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগ করা বোঝায় আর কি। আচ্ছা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার আগে আমাকে দেখতে হবে কত রকমের অঙ্ক হয় সেটা আমরা দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলা কিন্তু অঙ্ক। এখন এই অঙ্কগুলো দিয়ে আপনাকে ছোট বড় সংখ্যা বানাইতে হবে। তো যখন আমি ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, ক্ষুদ্রতম, তখন তো একদম ছোট যেটা সেটা শুরু করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই দেখেন এখানে 5টা বলছে, 5টা শূন্য দেই, তাহলে তো কোনো সংখ্যা আসলে তৈরি হয় না। এই জন্য মনে রাখতে হবে প্রথমে 1 লিখে তারপরে বাকি ঘরগুলো শূন্য দিতে হয়। আচ্ছা, আর যদি আমি বৃহত্তম সংখ্যা গঠন করি, এখানে কিন্তু অঙ্ক বলছে 4টা, অর্থাৎ ক্ষুদ্রতম সময় 5টা, বৃহত্তম সময় কয়টা? 4টা। তাহলে এখানে 9 দিতে হবে কিন্তু 4টা, কারণ এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় কে ভাই? 9। এখন এই দুটার মধ্যে আমাদের পার্থক্য করতে বলছে, তাহলে 0 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, এগুলো সব মিলে যাবে, অর্থাৎ আলটিমেটলি 0 থাকবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 1। এছাড়া আপনি একটু মনে রাখতে পারেন, যেমন ধরেন 4 অঙ্কের ক্ষুদ্রতম 3 অঙ্কের বৃহত্তম, পার্থক্য 1 হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম 5 অঙ্কের বৃহত্তম, পার্থক্য 1। কারণ 5 অঙ্কের সব থেকে বড়, মানে সাপোজ 4 অঙ্কের সব থেকে বড় যে সংখ্যাটা, তারপরের সংখ্যাটাই কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তাদের পার্থক্য আসলে একই হয় সব সময়। আচ্ছা, একটু আমরা মিলিয়ে নিই। আচ্ছা, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। আবারও বলি, আমাদের প্রশ্নটা আমরা দেখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। সিম্পল একটা প্রশ্ন, 5 আর 4, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করব? 1 লিখে 4টা শূন্য, তাহলে 5টা অঙ্ক হয়েছে। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, যেমন এটা এককের ঘর, দশক, শতক, এভাবে শিখছি, মনে আছে? স্থানীয় মান, স্বকীয় মান, এরকম কিছু কথাবার্তা ইনশাল্লাহ আমরা পড়বো সামনে। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড় যে তাকে নিতে হবে। 9-এর উপরে কি কোনো সংখ্যা মানে অঙ্ক আছে? অঙ্ক তো এই যে এই কয়টা, তাহলে 4টা 9, তাহলে আমরা পারবো না এই অঙ্ক পরীক্ষা আসলে। ভেরি গুড, ভেরি গুড, মোটামুটি সবাই আমরা পারি না এই বেসিক জিনিসগুলা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। তাহলে 2 নাম্বারের মতো আরেকটা প্রশ্ন দেই, আমি প্রয়োজনে আবার 2 নাম্বার বুঝাই দিব। তার আগে আপনার একটু কষ্ট করে 3 নাম্বার প্রশ্নটা একটু চেষ্টা করেন। 3, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। সবাই এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবেন, আমি কমেন্ট দেখতেছি। সবাই
সবাই সবাই আমরা চেষ্টা করব। ভেরি গুড, ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর। দেখি সবাই চেক করে নেন, এই প্রশ্নটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল, অর্থাৎ আমরা দেখেছি বাস্তব সংখ্যার এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা আসে। আমরা একটু সহজ সমাধান করতেছি, পরে দেখবেন আরেকটু ঘুরায় পেঁচায় কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলছি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে আমি 5টা শূন্য দিব। ওকে, আচ্ছা, তারপর আমাকে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি দিতে হবে ভাই? 4টা 9, আর এই যে বিয়োগ করার সময় এই পাশ থেকে সাজাইতে হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, 0 থেকে 9 বাদ দিলে, 0 মানে কিন্তু এটা মনে মনে ধরতে হবে কত? 10, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, তাহলে 10, এটাও কিন্তু 10, তাহলে 0 হাতে থাকে 1, 10 0 10 0 হাতে থাকে 1, মনে মনে এখানে আমরা একটা 1 বিবেচনা করি, 10 থেকে 1 বাদ দিলে তাহলে কত হবে ভাই? 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে যে 1 থাকে এটা মিলে যে এখানে হয়ে যাবে 0, তার মানে আমরা দেখতে পাচ্ছি 90001, অর্থাৎ 90001। ঠিক আছে, সবার উত্তর কি মিলেছে? আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছেন। ইনশাল্লাহ দেখা যাক, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা, আর এখানে 6টা আমি কেন নিছি এই যে বলে দিছে প্রশ্নে ভাই, আর এখানে 4 অঙ্ক বলছে। অনেক সময় যেমন দেখেন এই প্রশ্নে কিন্তু মানে জাস্ট বলছে 4 অঙ্কের বৃহত্তম, এই জন্য 4টা 9 নিছি। অনেক সময় অঙ্কগুলো আবার প্রশ্নে দিয়ে দিতে পারে, সেইটা আমরা এখন সমাধান করব। তাহলে 1 2 3 এই 3টা অঙ্ক কি আমাদের ক্লিয়ার সবার? আমরা সবাই কি পারবো? আচ্ছা, কারো বুঝতে সমস্যা হলে সাথে সাথে প্রশ্ন করব, ঠিক আছে? আমি কমেন্ট কিন্তু দেখছি আপনাদের, কারো কোনো সমস্যা হলেই আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার। তাহলে 4 নাম্বার মানে এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আমরা সমাধান করব। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, এই প্রশ্নে যে ঘটনাটা ঘটছে, দেখেন 2082 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? আচ্ছা, আমাদের এইবার কিন্তু অঙ্ক নির্দিষ্ট করে দিচ্ছে, তাহলে এর বাইরে কি ভাই যাওয়া যাবে? এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, অর্থাৎ যে অঙ্কগুলো আপনার প্রশ্নে বলছে সেইটা দিয়ে আপনাকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, ধরেন আমি বৃহত্তম সংখ্যা গঠন করব, তাহলে বৃহত্তম মানে বড় থেকে ছোট, অর্থাৎ যে অঙ্কগুলা নির্দিষ্ট করে দিছে তখন সেগুলা থেকেই নিতে হবে, যদি না করে দেয় তখন 9 সর্বোচ্চটা নিব, কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে বড় থেকে ছোটর দিকে যাব আমরা, এখানে 2 আছে 2টা, বড় থেকে ছোটর দিকে গেলাম, সবাই একটু খেয়াল করি। ভেরি গুড। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার আসেন ক্ষুদ্রতম গঠন করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ছোট থেকে বড় ভাই, ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট সংখ্যা কিন্তু এখানে 0, তাহলে এরকম হওয়ার কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, 0কে যদি আমি শুরুতে দিয়ে দিই তাহলে কিন্তু কোনো সংখ্যা গঠন হয় না, মানে হয় 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, 0 যদি থাকে তাহলে প্রথমে 0 থেকে যে বড় তাকে দিয়ে তারপরে আপনাকে 0 দিতে হবে। এখন কি করতে হবে? এই দুইটা যোগ করতে হবে আপনাকে। যোগ কেন করব? কারণ আমাকে বলছে গড় বের করতে, তাহলে গড় বের করার নিয়ম কি? ওই সংখ্যাগুলোর যোগফল বের করে যে কয়টা সংখ্যা তত দিয়ে ভাগ, তাহলে এখানে 2টা সংখ্যা আছে, দেন আমরা কি করব? 2 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। সবাই একটু চেষ্টা করি। ভেরি গুড, অনেকে উত্তর দিয়েছে ডি নাম্বারটা। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখি, যোগ করি, 0 আর 8 যোগ করলে 8, আচ্ছা 2 আর 2 যোগ করলে 4,
2 আর হচ্ছে 10। এখন আমার কাজ কি ভাই, এইটাও তো হচ্ছে ওই যে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন করলাম তার যোগফল, তাহলে এইটাকে এখন 2 দিয়ে ভাগ করতে হবে। এইখানে করি, হ্যাঁ ছোট করি, 2 দিয়ে ভাগ করি। 5 দুগুণী 10, 2 একে দেখেন 2, তাহলে 4, 2 দুগুণী 4, তাহলে আবার এই যে 8 নামে 4 দুগুণী 8। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর আসতেছে 5124, 5124। এরকম ভাবে অনেক প্রশ্নে কিন্তু ব্যবধান চাইতে পারে, মানে এই দুটার পার্থক্য চাইতে পারে, অনেক সময় আসছে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে আমরা শিখলাম গড় বের করা, গড় জাস্ট গড় বের করা শিখলাম। অর্থাৎ যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমার প্রশ্নে দেওয়া আছে, আমার এখানে ডিজিট গুলা নির্দিষ্ট করে দিছে, সেইখান থেকে বড় সংখ্যা গঠন করে যোগ করে দেন 2 দিয়ে ভাগ করলাম। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছে কিনা? আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে এই যে 2 3 4, 2 3 4-এ কিন্তু আপনাদেরকে শেখাইলাম, মানে এই 3টা অঙ্কে শেখালাম নির্দিষ্ট কিছু অঙ্ক দেওয়া থাকলে ক্ষুদ্রতম বৃহত্তম বের করে দেন যাই বলুক সেটাকে আমরা পারবো পরীক্ষা আসলে। এখন থেকে এইখানে যে টাইপটা আমরা শিখলাম, এই রকম প্রশ্ন যদি আমার কোনো পরীক্ষাতে আসে, আমরা পারবো না এখন, তাহলে আমরা একটু লিখে দিব ডান। ঠিক আছে, যারা এই টপিকটা আমরা শিখে ফেলেছি লিখে দিব ডান। আচ্ছা, আরো একবার বলি আমি, আমার প্রশ্নে কি বলেছে দেখেন, এই 204, 2082, 2082 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? গড় বের করতে বলছে ভাই, গড় বের করতে। আবারও বলি, গড় বের করতে বলছে। তাহলে গড় বের করার জন্য বড় এবং ছোট দুইটা আমরা যোগ করছি, এখানে যোগ করে এই যে পাইলাম 10,248। আচ্ছা দেন এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাচ্ছি, তাহলে সঠিক উত্তর সি নাম্বারটা। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, আপনারা কিন্তু বলেছেন, সবাই আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এবার দেখেন, এরকম একটা প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে। একটু প্রশ্নটা দেখি আমরা। আমরা কিন্তু আজকে বাস্তব সংখ্যার একদম বেসিক অঙ্কগুলো করব। বাস্তব সংখ্যার উপরে 3 থেকে 4টা ক্লাস নিব। আমি আপনাদেরকে বলি, বাস্তব সংখ্যা টপিক যখন আপনারা নিজেদের বই সমাধান করবেন বা প্রশ্ন ব্যাংক, যদি কোনো প্রশ্নে আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে ওই প্রশ্নটা আমাকে এই পেজ ইনবক্স করবেন, আমি পরবর্তী ক্লাসে ওই প্রশ্ন আবার আপনাদেরকে সমাধান করে দেব। ঠিক আছে? আচ্ছা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এই প্রশ্নটা প্রায় আমরা দেখছি পরীক্ষাতে আসে, সেম ক্যাটাগরিতে এরকম ক্রমিক কথা থাকে। ক্রমিক কথা মানে হচ্ছে ধারাবাহিক, ওই যে সমান্তর ধারা বলেন ওইটা কি বলে? ক্রমিক। 1 2 3 4, অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য যদি সমান থাকে সেটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। ঠিক আছে, যেমন আমি একটু যদি ক্রমিকটা আপনাদের আগে একটু বুঝাই, জাস্ট একটু বোঝার জন্য। দেখেন এইটা ক্রমিক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলতে পারি, এইটা ক্রমিক জোড় সংখ্যা, এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যাতে। এরকম দুইটা ক্রমিক সংখ্যার কথা বলছে যাদের বর্গের অন্তর কত? 47, যাদের বর্গের অন্তর 47। এরকম প্রশ্ন পরীক্ষা আসলে খুব সহজ একটা সূত্র আছে, সেটা আমরা একটু দেখব। যে এই ক্রমিক পূর্ণ সংখ্যা সবসময় দুইটার কথাই বলে পরীক্ষায়। আচ্ছা যদি পরীক্ষা আসে তাহলে ছোট সংখ্যা বের করার সূত্র, যে বর্গের অন্তরটা প্রশ্নে থাকবে সেইটা থেকে 1 বিয়োগ ভাগ 2, আর বড় সংখ্যা বের করার সূত্র ওই যে বর্গের অন্তর যেটা প্রশ্নে দিয়ে দিবে বা পার্থক্য যেটাই বলুক, অনেক সময় অন্তর অনেক সময় পার্থক্য বলবে, যোগ 1 ভাগ হচ্ছে 2। আচ্ছা তাহলে আমাদের তো এখানে দুইটাই চাইছে আর কি ভাই। ঠিক আছে, বড়টাও চাইছে ছোটটাও চাইছে, ভালো কথা। তাহলে আমরা প্রথমে এখানে ছোট্ট করে করি, তাহলে 47 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 46 ভাগ 2 সমান সমান 23। তাহলে কি পেলাম? এটা ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। আর যখন বড় সংখ্যাটা আমার লাগবে 47 যোগ 1 ভাগ 2
তাহলে 48 ভাগ 2 সমান সমান কত ভাই? 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যাটা হবে 23 আর বড় সংখ্যাটা হবে কত? 24। তবে এই প্রশ্ন আপনি না করে উত্তর দিতে পারবেন? কার কার জানা আছে টেকনিকটা একটু কমেন্টে জানান। এই প্রশ্নটা না করে আমি উত্তর দিব, দেখি কে কে পারেন, দেখি কে কে এই প্রশ্ন উত্তরটা মানে না করেই উত্তর দেওয়ার নিয়মটা জানেন কে কে। আচ্ছা দেখেন, যারা একটু চালাক, যারা একটু পড়াশোনা করে তারা জানে, দেখেন অপশন টেস্ট করে উত্তর বের করা যায়। দেখেন এই যে 23 আর 24 কত হয় ভাই? 47। 23 আর 24 মিলায় কত হয়? 47। অর্থাৎ 23 আর 24 যদি যোগ করি দেখেন 47 মিলে গেছে। অর্থাৎ কখনো যদি এই প্রশ্ন পরীক্ষায় আসে, আপনি জাস্ট 5 থেকে 10 সেকেন্ড সময় নেবেন। বর্গের অন্তর দেখলে বুঝবেন না, প্রশ্নটা দেখলে কি চেনা যাবে না এই প্রশ্নের উত্তর কিভাবে বের করব? এতটুকু ব্রেন কি আমাদের শার্প আছে না? দু একবার দেখলেই তো মনে থাকবে। জাস্ট অপশন টেস্ট। যদি কখনো বড় অথবা ছোট সংখ্যা বের করতে বলে তখন আপনি সূত্র প্রয়োগ করবেন। অর্থাৎ ছোট যদি বলে তাহলে যা দেওয়া থাকবে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যদি বড়টা বলে তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। এতটুকু মনে রাখতে পারবো? ভেরি গুড, ভেরি গুড, অনেকেই জানে। আচ্ছা অপশন টেস্ট, হ্যাঁ রাইট, রাইট অপশন টেস্ট। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে একটা প্রশ্ন আপনাদের করতে দিব সেম নিয়মে। ভাই এই 6 নাম্বার প্রশ্নটা এখন আপনারা সমাধান করবেন। 6 সবাইকে পারতে হবে কিন্তু। সময় কত? আমি বলবো এটা 30 সেকেন্ডে উত্তর করবেন, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে যারা লাইভে আছি সবাই উত্তর করব, সবাই সবাই উত্তর করব। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, ইমরান ভাই অলরেডি উত্তর করেছে। শাবনুর আক্তার আপু অনেকে উত্তর করেছেন, তাসনিম জান্নাত আপু। আচ্ছা এখানে খেয়াল করতে হবে ভাই, এখানে 197 দেওয়া আছে, এটা অন্তর হবে, বানানটা ভুল আছে, মানে পার্থক্য আর কি। অনেকেই দেখলাম 99 আর 100 লিখছেন, কেন ভাই 99 আর 100 কি হয়? একটু ভালো মতো প্রশ্নটা পড়ি। 197 বলছে, তাহলে 197 যোগ 1 ভাগ 2, তাহলে আমরা পাবো বড়টা। তাহলে 198 ভাগ 2, তাহলে বড়টা কত? 99 হয়ে গেল। ওকে আচ্ছা, এটা তাহলে আমরা পাইলাম বড় সংখ্যাটা। আচ্ছা যদি ছোটটা আমি বের করতে চাই, তাহলে 198 বিয়োগ 1 ভাগ 2, সরি 197 দুঃখিত, তাহলে 196 ভাগ 2, তাহলে এখানে কত হয় ভাই? 98 হয়। ভাগগুলো একটু আমরা চর্চা করব, ঠিক আছে? সবাই আমরা একটু নামতা শিখবো। সবসময় বলি আমি আপনাদেরকে, নামতা শিখবেন, মৌলিক সংখ্যা শিখবেন, কারণ এই নামতা মৌলিক সংখ্যা এই জিনিসগুলো যদি আপনি জানা থাকে বা বিভাজ্যতার নীতি, তাহলে দেখবেন অঙ্ক খুব দ্রুত গতিতে আপনি সমাধান করতে পারতেছেন। আমরা সামনে বিভাজ্যতার নীতিও আমি পড়াবো, এই বেসিক ক্লাসই পড়াবো, ঠিক আছে? তাহলে আমার বড় সংখ্যাটা 99, ছোট সংখ্যাটা হচ্ছে 98। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, মনে থাকবেন এরপরে। হ্যাঁ একটু সতর্কতার সাথে আমরা করব যাতে ভুল না হয় কখনো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আমার একদম কাছের একজন স্টুডেন্ট সোহাগ, সে ইউরোপ থেকে আমাকে লাভ জানাইছে, ধন্যবাদ সোহাগ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্রমিক সংখ্যার 2টা প্রশ্ন সমাধান করলাম। অর্থাৎ এই দেখেন 5 নাম্বার প্রশ্নটা এবং 6 নাম্বার। তাহলে এরকম যদি সহজ প্রশ্ন পরীক্ষায় আসে আর সেই প্রশ্ন যদি আমি উত্তর করতে না পারি, এটা কার ব্যর্থতা ভাই? আজকের পর কখনো যাতে এই ধরনের প্রশ্ন আর আমাদের ভুল না হয়, আমরা একদম কারেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের 5 এবং 6 শেষ।
আরো একটা সহজ প্রশ্ন, এটা মধ্যম পদ নির্ণয়ের প্রশ্ন, অনেক সময় পরীক্ষা আসে, এটাকে আমরা বলি মধ্যম পদ। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখেন কি বলেছে, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত। দেখেন এরকম প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষা আসছে, আরো অনেক এই বছর বিভিন্ন, আমি আজকে 26 সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম, অলমোস্ট 80-90% প্রশ্নই রিপিট হয়েছে, মানে এই প্রশ্নগুলো বিগত বছরে কোথাও না কোথাও আসছে কোনো না কোনো জায়গায়। আর মানে 5 থেকে 10% প্রশ্ন একটু ক্রিটিক্যাল, মানে একটু কঠিন, বাকি কোনো প্রশ্ন কিন্তু কঠিন না ভাই। আপনি যেগুলো আমরা বারবার পড়াই এগুলো আপনি ভালো করে পড়েন, পরীক্ষার চাকরি পাওয়ার জন্য এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, যখন আমি এগুলো পারবো তখন আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত। এরকম সংখ্যার সময় মনে রাখবেন এটাকে বলা হয় মধ্যম পদ, মাঝখানে, অর্থাৎ 381 থেকে যত বড় আবার 301 থেকে যত বড় আবার 381 থেকে ঠিক ততটাই ছোট। একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি একটা এইখান থেকে ধরেন এই বোর্ড থেকে যত উপরে আবার এইখান থেকে তত নিচে, তাহলে এটা কি ঠিক মিডল পজিশনে হবে না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে দুইটা সংখ্যা আমার যত তত, এই অঙ্কটাকে আমরা বলি যত ততর নিয়ম, যে দুইটা সংখ্যা আমার দেওয়া থাকবে প্রশ্নে সেই দুইটাকে আমি যোগ করে জাস্ট সিম্পলি 2 দিয়ে ভাগ করব, উত্তর হয়ে গেছে। তাহলে আমি ঠিক মাঝামাঝি সংখ্যা পাবো, ঠিক মাঝামাঝি যেটা পাবো সেটাই আমাদের উত্তর। তাহলে 301 আর 381, তাহলে 382 ভাগ 2, তাহলে 2 একে 2, এরপরে ও সরি 3, এটা তো 600 হবে, 3 আর 4 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে 341। ভেরি গুড, হ্যাঁ রাইট, এটা সহজে এইভাবে মনে রাখতে পারেন, যত যোগ তত ভাগ হচ্ছে 2। নিয়মটা কি, যত যোগ তত ভাগ হচ্ছে 2, যত যোগ তত ভাগ হচ্ছে 2, এই নিয়মটা আমরা ফলো করব। এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, বাস্তব সংখ্যা থেকে যখন আমরা প্রশ্ন সমাধান করব 8 থেকে 10 রকমের, এর মধ্যে এই টাইপটা কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 7 নাম্বার প্রশ্নটা কিন্তু শিখে নিলাম। তাহলে 1 থেকে 7 পর্যন্ত আমরা পারবো না, এরকম প্রশ্ন যদি পরীক্ষাতে আসে? জি পারবো। আচ্ছা এবার আসেন, বোর্ডে একটা কথা বলা আছে দেখেন। আচ্ছা তার আগে আমি দেখি 7 পর্যন্ত ক্লিয়ার কিনা। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেখেন, ধারাবাহিক সংখ্যা মনে রাখবেন, এই ধারাবাহিক সংখ্যার কিছু নাম আছে, এটাকে আমরা বলতে পারি ক্রমিক, আবার এটাকে বলতে পারি সমান্তর, সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে কি বলেন তো ভাই, এক পদ থেকে আরেক পদের পার্থক্য সমান না, সেটা কি বলা হয়, ধারাবাহিক সংখ্যা বা সমান্তর ধারা অথবা ক্রমিক। এটার আরো নাম আছে, আপনি চাইলে এটাকে বলতে পারেন নামতা, চাইলে বলতে পারেন আপনি গুণিতক। ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে একই কথা। কিভাবে আমি দেখাই আপনাদের, সাপোজ আমি যদি বলি 1 2 3 4 5, এটাকে আমরা বলতে পারবো ধারাবাহিক পূর্ণ সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা যেটা বলেন। তারপর দেখেন 1 3 5 7 9, এইটা হচ্ছে ধারাবাহিক বিজোড়। আচ্ছা কেন, কারণ এক পদ থেকে আরেক পদের পার্থক্য সমান। 2 4 6 8 10, এইটাকে আমরা বলতে পারবো ধারাবাহিক জোড়। এরপরে দেখেন যে কোনো প্রকারের গুণিতক সংখ্যা, সাপোজ 3 6 9 12 15, এগুলো এটা হচ্ছে 3 এর গুণিতক কিন্তু, অর্থাৎ 3 এর নামতা, এটাও ধারাবাহিক। দেখেন অনেকেই ভাবতে পারে স্যার এটা তো জোড় বিজোড় লিখে ফেলছেন, না, এক পদ থেকে আরেক পদের পার্থক্য সমান হলে সেটা ধারাবাহিক। ওকে, আচ্ছা একইভাবে 5 10 15 20 25, এটাও কিন্তু ধারাবাহিক, এটাকে আমরা বলতে পারি 5 এর নামতা বা 5 এর গুণিতক। আচ্ছা এইখানে কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু জানান। সবাই দেখেন, আমি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, একদম
পেইড কোর্সের মতো, অর্থাৎ আপনি ভাববেন না এটা আমি মানে আমরা পেজে ক্লাস করতেছি দেখি প্রশ্ন করা যাবে না, না, আপনার যে কোনো প্রশ্ন আপনি সাথে সাথে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে এখান থেকে কারো? এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন। রাইট, তাহলে গুণিতকের বা ধারাবাহিক সংখ্যার যে আরো কিছু নাম আছে এটা আমরা শিখে নিলাম। আরেকটা জিনিস মনে রাখতে পারি, মানে এক পদ থেকে আরেক পদের পার্থক্য সমান হওয়াটাই হচ্ছে এখানে মূল বিষয়। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে ধারাবাহিক সংখ্যা, এটার একটা সূত্র আছে, সবসময় মনে রাখবেন ধারাবাহিক সংখ্যার মধ্যপদ, মধ্যপদ সমান হচ্ছে গড়। ধারাবাহিক সংখ্যার মধ্যপদ সমান হচ্ছে গড়, এবং এই গড় অথবা মধ্যম পদ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথম পদ যোগ, আপনারা আগে নোট করেন পরে আমি বুঝাই দিচ্ছি এখানে প্রমাণ সহ, শেষ পদ ভাগ 2। আচ্ছা, কি লিখেছি আমি একবার বলি, লেখাটা আরেকটু সুন্দর করে লিখে দেই। আচ্ছা, আমি এখানে দুইটা কথা বলেছি, দেখেন একটু। আচ্ছা, এগুলো পূর্ণ সংখ্যা আপু, শুধু প্রথমটা জাস্ট আমরা যেহেতু এখানে জোর বিজোর আছে, স্বাভাবিক সংখ্যা, মানে এটার অনেক কিছুই বলতে পারি, বোঝার জন্য জাস্ট পূর্ণ সংখ্যা লিখছি, নিচের গুলো পূর্ণ সংখ্যা। শুধু না, এটা আমি চাইলে বলতে পারি বিজোড় পূর্ণ সংখ্যা বলতে পারবো, সমস্যা নেই, এটা জাস্ট বোঝার সুবিধার্থে লিখছি, কারণ এক থেকে তো স্বাভাবিক সংখ্যাও শুরু হয়, যে কোনো কিছুই বলা, এগুলো তো মূলত সংখ্যাও হয়, জাস্ট বোঝার জন্য লিখছি। আচ্ছা, এইখানে যে জিনিসটা আমার মনে রাখতে হবে যে ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ সমান গড়, মধ্যপদ সমান গড়, 10 বার নিজে নিজে পড়েন, মধ্যপদ সমান গড়। আর গড় এবং মধ্যপদ বের করার সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। দেখেন আমি যে সূত্রটা দিলাম এইটা কি এখানে মিলছে কিনা আমাকে একটু বলেন তো, সবাই একটু দেখেন তো। হ্যাঁ, আমার এইখানে বোর্ডে যে কথাবার্তাগুলো আছে আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা কিন্তু আছে, সামনে এগুলো আমাদের অনেক কাজে দিবে। ওই যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে না, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত, ক্রমিক জোড় সংখ্যার গড় কত, সেইটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো, সামনে আমরা শিখবো। আমাকে জাস্ট একটু দেখেন, এই যে এখানে আমি কিন্তু বিজোড় সংখ্যা লিখছি যাতে বোঝার সুবিধার্থে। দেখেন এই যে এই মাঝখানে যে পদগুলো আছে এগুলা গড় কিনা আমাকে জাস্ট আপনারা একটু হিসাব করে বলেন, তাহলে আমাদের সূত্র ঠিক আছে, তাই না? এই যে মাঝখানের গুলা কি গড় কিনা, এটা 5, এই মাঝখানের গুলা কি গড় কিনা, এবং পাশাপাশি এরাই মধ্যপদ কিনা, এই যে দুইটা জিনিস মেলাইতে হবে সবার, এই দুইটা জিনিস মেলাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, বুঝাবো বুঝাবো, আবারও বুঝাই দিব, একটু ধৈর্য সহকারে দেখেন সবাই। আচ্ছা রুবেল ভাই একটু দেখেন, আমি এখানে আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, দেখেন এইটা বাদ দিই সূত্র এখন। দেখেন এইখানে পদ আছে কয়টা? 5টা, তাহলে সবগুলা যোগ করি, যোগ করলে হয় 15 ভাগ 5, তাহলে গড় কত হয়? 3। আবার এইখানে দেখেন যোগ করলে হয় 25 ভাগ 5, এগুলা গড়, মানে গড় বের করতেছি, তাহলে গড় কত হয়? 5। এইগুলা যদি যোগ করেন দেখেন 30 ভাগ 5, তাহলে গড় কত হয়? 6। এই সবগুলা যোগ করলে দেখেন 45, তাহলে গড় কত হয়? 5। সবগুলা আমি 5টা দিছি বোঝার জন্য আর কি, 9। আচ্ছা, এখানে হচ্ছে 75 ভাগ 5, তাহলে গড় কত হবে এখানে? 15। এই যে মাঝখানের পদটা, এইখান থেকে আমরা বলতেছি যে গড় সমান ধারাবাহিক, এই কথাটা লেখেন, ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে গড় সমান মধ্যপদ। আচ্ছা, আর মধ্যপদ বের করার আরো একটা সূত্র আপনাদেরকে আমি শেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। এই যে দেখেন, এবার একটু খেয়াল করলে যদি দেখেন, একটু জাস্ট খেয়াল করেন, দেখেন এই যে 1, এই 1-এর সাথে 5 যোগ করলে দেখেন যদি 2 দিয়ে ভাগ করি 3 পাবো, অর্থাৎ প্রথম আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখেন আমরা গড় পাচ্ছি। এই সূত্রগুলা সারা জীবন দেখছেন বিভিন্ন জায়গায় লেখা, আজকে এখানে প্রমাণ দেখাচ্ছি আমি, কারণ একটু পরে আমি অঙ্কে যাব। আচ্ছা, ভেরি গুড।
সবার মিলছে? সবাইকে বুঝতে হবে, এইখান থেকে পরীক্ষা 1 মার্কস আপনি পাবেন। হ্যাঁ সবাই, যারা আমরা গণিতের কিচ্ছু পারি না ভাই, যারা গণিতের নলেজ শূন্য, তাদেরকে আমাদের ক্লাসে অভিনন্দন, মানে তাদেরকে আমরা ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি শূন্য থেকে আপনার পড়াশোনা শুরু করবেন। যারা ভাই অভিজ্ঞ, তাদেরকে আমন্ত্রণ জানাবো, কারণ তাদের এই নিয়মগুলা কি হবে, ঝালাই করা হবে। এখানে যে জিনিসটা দেখেন, আমি লিখছি ধারাবাহিক সংখ্যা, এগুলোর অনেকগুলো নাম আমি দিচ্ছি, আমরা ক্লিয়ার কিনা। আমি কিছু ধারাবাহিক সংখ্যা এখানে লিখছি, সেই ধারাবাহিক সংখ্যার একটা সূত্র আপনাদেরকে মুখস্থ করতে বলছি, ধারাবাহিক সংখ্যার গড় সমান মধ্যপদ, এই যে সেটার প্রমাণ। পাশাপাশি আরেকটা সূত্র দিয়েছি, ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। এই জিনিসটা আমি বলছি এখানে মিলে কিনা। আচ্ছা আমরা এখন সব মুছে দিই। সাপোজ ধরেন আমি লিখলাম এখানে, দেখেন 10 এর ঘরে নামতা লিখি, 10, 20, 30, 40, 50। দেখেন তো তাহলে এইখানে গড় কত হবে? গড় কত হবে? সবগুলাকে যোগ করি, সবগুলা যোগ করলে 150 হয়, ভাগ হচ্ছে 5, 5টা আছে, তাহলে গড় কত হবে? 3 5 15, 30 হয় না গড়? তাহলে এই যে গড় তো 30, তাহলে এইটা কি মধ্যপদ? আচ্ছা এটা তো ধারাবাহিক সংখ্যা, এই ক্ষেত্রে গড় বের করার সূত্র কি? এই যে প্রথম পদ 10 আর ওই যে শেষ পদ 50 ভাগ হচ্ছে 2, তাহলে 60 ভাগ 2, দেখেন 30। মিলে গেছে না? একটু আগে যে কথাবার্তাগুলো বললাম, দেখেন তো মিলে গেছে কিনা। আচ্ছা তাহলে বুঝতে পেরেছি মোটামুটি। আচ্ছা সীমা আপু, রেগুলার ক্লাস করতে হবে আপু। আচ্ছা সমস্যা নেই, এই জিনিসটা আরো যদি একটা জিনিস খেয়াল করি, যদি আমি বলি ধরেন যে দেখেন আমি এবার বললাম 5-এর প্রথম 5টি গুণিতকের গড় কত, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা তাহলে 5-এর প্রথম 5টি গুণিতক কত হবে? 5, 10, 15, 20 আর 25। তাহলে আমরা বুঝতেছি কি মাঝখানেরটা কি, এইটাই গড়, আবার এইটাই হচ্ছে মধ্যপদ। এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। রাইট, এই যে আরবি আপু একদম রাইট কথা বলছে। আমার পুরা কথার সারমর্ম হচ্ছে, প্রশ্নে গড় বের করতে বললে আপনি মধ্যপদ বের করবেন, প্রশ্নে মধ্যপদ বললে আপনি গড় বের করবেন, দেখবেন যে মিলে গেছে। এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা তাহলে এই সূত্র থেকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি এখন। এই সূত্র থেকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। তাহলে এইখানে সিম্পল টেকনিক, এই দুইটা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাও কিন্তু আমি গড় পাচ্ছি, মানে মিলছে কিনা, কারণ এইটার অনেক অ্যাপ্লিকেশন আছে। সামনে যে 3-4টা ক্লাস নিব, সেটার এই নিয়মগুলো আমরা পাবো ইনশাল্লাহ। আচ্ছা এবার আসেন, এবার একটা অঙ্ক করি, কারণ অনেকে একটু কম পারি আমরা, আমাদের তো প্র্যাকটিস করতে হবে। কি বলছে দেখেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ছোট সংখ্যাটি কত? আবারও শুনেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ছোট সংখ্যাটি কত? আচ্ছা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, 3টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 123, এইটাকে যদি 3 দিয়ে ভাগ করি, দেখেন 3টা সংখ্যার যোগফল 123, তাহলে 3 দিয়ে ভাগ করলে গড় পাবো। আবারও শুনেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো ভাই? গড় পাবো। তাহলে 123কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 41, গড় পাইলাম। তাহলে আমার সংখ্যা কয়টা? 3টা। তাহলে এদিকে একটা আছে, এদিকে একটা আছে, ঠিক কিনা বে ঠিক? আচ্ছা দেখেন, তাহলে এই যে 3টা সংখ্যার মাঝখানেটা ভাই পাইছি, তাহলে পরে কত হবে? 42 কেন দিলাম? দেখেন এইখানে কিন্তু জোর বিজোর বা কোনো দিক নির্দেশনা আমাকে দেয় নাই, জাস্ট বলছে সংখ্যা। তাহলে একটা সংখ্যা, ওই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছি না যে জাস্ট 1 করে বাড়ছে, 1 2 3 4 5, ওইখানে। তাহলে 41 ঠিক পরেরটা হবে। যদি বলতো বিজোর, তাহলে ঠিক পরের বিজোরটা লিখতাম, যেহেতু নাই তাহলে যা আছে তাই। তাহলে আগেরটা কত? জোর। তাহলে এই 3টার মধ্যে ছোট কোনটা? 40। তাহলে আমার সঠিক উত্তর, ও 40 তো অপশনই নাই, এটা 40 হবে আসলে। ঠিক করে দিই, এই যে এটা 40। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত? 40। এই প্রশ্নের সঠিক উত্তর কত? 40।
ভেরি গুড, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমি সবসময় কি শেখাই আপনাদের, যদি কোনো প্রশ্নে আপনি উত্তর না পান ভাই, আপনার যেটা উত্তর বেরোচ্ছে আপনি সেটাই কমেন্ট করবেন, ভুল উত্তর কমেন্ট করবেন, মানে অপশনে নাই বিধে আপনি ভুলটারে সঠিক করে নেবেন তা না। মানে অনেক সময় দেখা যায় কি যে অপশনে 40 নাই, 39 আছে, 39 উত্তর দিয়ে দিই, ভাই এটা গণিত, এখানে ওই আন্দাজে ঢিল মারলে কিন্তু হবে না, যেটা আসবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এই প্রশ্নটাই যদি পরীক্ষায় এইভাবে আসে, দেখেন ধরেন এই প্রশ্নটাই পরীক্ষা আসছে, এখন একটু 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 পরিবর্তন করে দিব আমি। হ্যাঁ, এইটা বুঝতে থাকি আমরা, এইটা বুঝতে বুঝতে আরেকটা দেই। দেখেন এইবার আমি দিলাম 7টি, এবার কি 7টি, 7টি ক্রমিক সংখ্যার যোগফল, 7টি ক্রমিক সংখ্যার যোগফল, ধরেন এখানে আমি দিলাম এখন 91, তাহলে ছোট সংখ্যাটি কত এবার বের করেন সবাই, এটা সবাইকে করতে হবে। হ্যাঁ, বিজোড় বললে বিজোড় দিতাম, রাইট। সবাই করেন, আমি মান চেঞ্জ করে দিয়েছি, সবাই করেন। দেখেন প্রশ্নের কোথাও কিন্তু গড় বের করতে বলে নাই, কিন্তু আমরা ওই যে সূত্র শিখে আসছি, সূত্র শিখে আসছি কি ভাই, সেখানে সূত্র শিখে আসছি গড় সমান মধ্যপথ। ঠিক আছে, গড় সমান কি বুঝবো আমরা, মধ্যপথ, গড় সমান হচ্ছে মধ্যপথ। সেক্ষেত্রে আমরা দাগাবো না, ভুল উত্তর আমরা দাগাবো না। হ্যাঁ, আমাদের শাইনি আপু একটা খুব সুন্দর কমেন্ট করেছে, যদি 3টার জায়গায় জোড় থাকে 4টা 6টা থাকে সেটাও আমরা শিখবো, খুব সুন্দর একটা প্রশ্ন, ইনশাল্লাহ সেটাও আমরা শিখবো। আপাতত আমরা বিজোড় সংখ্যার যেটা শর্টকাট আছে সেটা আমরা আগে শিখতেছি, ঠিক আছে, আস্তে আস্তে শিখতে হবে। আমাকে আগে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানান সবাই। আর 8 নাম্বারটা কি ক্লিয়ার না সবার, তাহলে এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, এবার মান পরিবর্তন করে যে প্রশ্নটা দিয়েছি সেটা সবাই উত্তর করেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার আসেন ভাই, আমার এই যে 91, এইটা কয়টা সংখ্যার যোগফল, কয়টা সংখ্যার যোগফল, এইটা হচ্ছে 7টা সংখ্যার যোগফল। তাহলে 91কে 7 দিয়ে ভাগ করতে হবে, এই ক্ষেত্রেই নামতা পারতে হয়, বারবার কি বলি ভাই, নামতা পারতে হবে। দেখেন 7 13 91 হয়, তাহলে মাঝখানের পদটা 13, এইটা গড়, পাশাপাশি এইটাই হচ্ছে আমার মধ্যম পদ। তাহলে এদিকে কয়টা আছে আমার, 3টা, এদিকে 3টা, কারণ আমার মিলাইতে হবে কয়টা, 7টা। যেহেতু প্রশ্নে জোর বিজোড় নির্দিষ্ট করে বলে নাই, সেক্ষেত্রে আমি আমার মতো করে নিতে পারবো 14 15 16, আর এই দিক থেকে 12 11 এবং 10। আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর, আমাদের প্রশ্নে চাইছে ছোট, তাহলে সঠিক উত্তর 10, সঠিক উত্তর 10। খাদিজা আপু ভেরি গুড আপু, উত্তর সঠিক হয়েছে। সুজন ভাই উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর কমেন্ট, ভেরি গুড। সবাই দেখি বস, সবাই বস, সবাই পারে। এবার আরেকটু পরিবর্তন করে দিব, আচ্ছা দেখেন অনেক সময়, হ্যাঁ এইটা সবার হয়েছে। লাস্ট আরেকটা প্রশ্ন আমরা দিচ্ছি, এইখানে মনে করেন গড় দেওয়া আছে, গড়, এবার বলছে 7টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 33, সেক্ষেত্রে আচ্ছা ছোট তো বারবার তো বেরই করলাম, এবার আমরা একটু বড় বের করি। নেন এইটা সবাই একটু উত্তর করেন। আচ্ছা খাদিজা আপু ধন্যবাদ আপু, ভেরি গুড। নিঝুম রাতের তারা, ভেরি গুড। তাহলে মোটামুটি এই কনসেপ্টটা মাথায় ঢুকছে না এখন, পারবো না পরীক্ষা আসলে, পারবেন তো?
আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু বলছেন পারবেন। ভেরি গুড, ভেরি গুড। এই নিয়মটা খুবই ক্রিটিক্যাল একটা নিয়ম, অনেক পরীক্ষা আসছে। আমি এটার উপরে আরো অ্যাডভান্স লেভেলে কিছু ম্যাথ আপনাদের শেখাতে চাই, ইনশাল্লাহ পড়াবো। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি 7টি ক্রমিক সংখ্যার গড় 33, বড় সংখ্যাটি কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমার তো 33 দেখেন গড়, আলাদাভাবে কি আমার গড় বের করার কোনো দরকার আছে ভাই? আমার কি আলাদাভাবে কোনো গড় বের করার দরকার আছে? আলাদাভাবে কোনো গড় বের করার দরকার আছে? নো, আমার আলাদাভাবে কোনো গড় বের করার প্রয়োজন নাই। তার মানে এখানে গড় দেওয়াই আছে, তাহলে এদিকে 3টা, এদিকে 3টা। অনেক সময় জোর বিজোর বলে দিবে, সেটা খেয়াল রাখবো। যেহেতু এখানে বলে দেয়নি, এই জন্য জাস্ট নর্মালি 1 করে বাড়াবো। তাহলে 34, 35, 36, এদিকে কি হবে? 32, 31, 30। তার মানে 7টি ক্রমিক সংখ্যার গড় যদি 33 হয়, তাহলে বড় সংখ্যাটি কত হবে? 36। সঠিক উত্তর 36। আচ্ছা, আমাকে একটু জাস্ট সবাই একটু বলবেন যে এই যে আমি মোট 3টায়, মানে এই 8 নাম্বারের আদলে তো 3টা প্রশ্ন পড়াইছি, এই 3টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা সবাই একটু জানান আমাকে। হ্যাঁ, সবাই একটু জানান। হ্যাঁ, সবার প্রশ্ন আমি দেখছি। এবং প্রশ্নের ধরনটা বুঝতে পেরেছি। প্রশ্নে গড় অথবা যোগফলটা দেওয়া ছিল, যোগফল দেওয়ার সময় গড় বের করছি, যখন গড় দেওয়া ছিল গড় বের করার প্রয়োজন নাই। এবং এইদিকে কিন্তু বিজোড় সংখ্যক করাইছি আপনাদের, যে 3টা, 5টা, 7টা বা 9টা এরকম পরীক্ষা থাকতে পারে। 2, 4 অথবা 6 আমরা কিন্তু পড়ি নাই, খেয়াল করতে হবে। 2, 4, 6 এর জন্য আমরা আরেকটা টেকনিক শিখবো পরবর্তী প্রশ্নে যায় বা পরবর্তী ক্লাসে যায়, আজকে হয়তো বা নাই। আজকে আমরা আপাতত এই পর্যন্তই। বুঝতে পেরেছি কিনা, কারণ একসাথে এতগুলো মনে রাখতে পারবেন না। তবে মনে রাখবেন, পরীক্ষায় সবসময় বিজোড় সংখ্যক দিয়ে আসছে, এখন পর্যন্ত যত পরীক্ষা আসছে জোড় সংখ্যক দিয়ে খুব কম, একটা দুটো অঙ্ক আসছে খুব কম। সেটা একটা অঙ্ক ছিল যে 4টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 30, সেক্ষেত্রে মধ্যম সংখ্যাটি কত, এরকম একটা প্রশ্ন ছিল। ওইটা আমরা পরে সমাধান করব। আপাতত আমাকে বলেন, এই যে 3টা প্রশ্ন আমি পড়ালাম, এইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ভেরি গুড। ইনশাল্লাহ জোরটাও শিখাই দিব, তবে আপনি 90% কনফিডেন্ট থাকেন বিজোড় থেকে পরীক্ষা আসবে। ওকে? আচ্ছা, তাহলে এই সিমিলার প্যাটার্নে আরেকটা প্রশ্ন আমরা যাব এখন। এই প্রশ্নটা আসি। আচ্ছা প্রিয় ভাই বোন, একটু দেখেন, এটাও কিন্তু ধারাবাহিক সংখ্যার প্রশ্ন, তবে এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নটা কিন্তু মিল নেই। এইখানে দেখেন কি বলছে, গুণফল বলছে 120। কি বলছে ভাই? গুণফল বলছে 120। কয়টা সংখ্যার গুণফল? 3টা। তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত, যোগফল জানতে চাইছে। আগের প্রশ্নে যোগফল অথবা গড় দেওয়া ছিল, বড় অথবা ছোটটা জানতে চাইছে, কিন্তু এই প্রশ্ন কিন্তু উল্টা। এই প্রশ্নে গুণফল দেওয়া আছে, সমষ্টি জানতে চাই। আগে প্রশ্ন বুঝবো। আমাকে একটু বলেন, প্রশ্ন আপনারা বুঝছেন কিনা? অনেকেই আছেন আপনারা প্রশ্ন বুঝেন না। আমাকে আগে বলেন, আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের মূল পার্থক্যর জায়গাটা আপনি ধরতে পারছেন কিনা, সেটা আগে জানান আমাকে। আচ্ছা, বিশাখা গেইন আপু ধন্যবাদ আপু। চামেলি খাতুন ধন্যবাদ আপু। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, বলেছেন। এরপরে কিন্তু ভুল হলে কিন্তু পানিশমেন্ট আছে ভাই, ভুল হলে কিন্তু পানিশমেন্ট আছে, ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 120, সংখ্যাগুলোর সমষ্টি কত? আচ্ছা, এইটা অনেকভাবে করা যায়, অপশন টেস্ট করে করা যায়, ঠিক আছে। আবার এইটাকে ভাঙায়া করা যায়, আবার মুখস্থ করা যায়। 3টা নিয়মই আমি শেখাবো আজকে। এই জিনিসটা একদম ঠোঁটস্থ করায় দিব, যাতে জীবন আর ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা দেখি, 120 কে আগে আমি উৎপাদক বিশ্লেষণ করি, এক একটা নিয়ম আমি শিখি। একটু একটু সময় দিব এখানে, ইনশাল্লাহ এই জিনিসটা আজীবের জন্য আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে যেহেতু জোর 2 দিয়ে ভাগ করি 60, জোর 2 দিয়ে ভাগ করি 30, তাহলে আবারও জোর 2 দিয়ে ভাগ করি 15, যেহেতু 3 5 15 যায়, তাহলে 5। অর্থাৎ এই 120 কে যদি আমি ভাঙাই, এরকম হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আরেকটু যদি আমি ভাঙাই, দেখেন এইটা হয় 4,
3×2 = 6 আর এইটা হয় 5, তাহলে এটাকে একটু ঘুরায় পেঁচায় যদি সাজাই তাহলে এইখানে তিনটার সংখ্যা কত ভাই? 4 5 6। একটু খেয়াল করে দেখেন 4 5 6 এটা কিন্তু ধারাবাহিক, তাই না? পরপর আছে। আচ্ছা 4 5 20, 20 কে 6 দিয়ে গুণ করলে 120 মিলছে। 4 5 20, 20 কে 6 দিয়ে গুণ করলে 120 মিলে গেছে। আচ্ছা এখন এই তিনটা তাহলে গুণফল 120, এই তিনটার যোগফল কত ভাই? 15। আমার মনে হয় অনেকেই বুঝতে পারেন না, আমি আরেকটা নিয়মে বুঝাবো, আগে আমরা একটু দেখি। সমষ্টি আর যোগফল একই কথা ভাই, একই কথা। আচ্ছা দেখেন এবার আসেন, অনেকেই বলবেন যে ভাই কি করলেন, কিচ্ছু বুঝলাম না। তাহলে এবার আসেন, এবার অপশন টেস্ট। আমাকে বলবেন কিন্তু কোনটা সোজা। এই প্রত্যেকটা অপশনকে 3 দিয়ে ভাগ করেন, যেহেতু তিনটা সংখ্যার কথা বলছে। 3 দিয়ে ভাগ করলে এটা 4, এইটা ভাগ যায় না, তাহলে এটা বাদ, এটা 5 আর এটা হচ্ছে 6। এবার দেখেন 3 দিয়ে ভাগ করার পরে আমি যে সংখ্যাগুলো পাইলাম ওগুলো হচ্ছে মাঝখানের সংখ্যা, তাহলে এই কোন তিনটা সংখ্যার যোগফল 12? দেখেন 3 4 5, এটা বাদ, এখানে আছে 4 5 6 আর এই তিনটার আছে দেখেন 5 6 7। কারণ আমার কাছে নিয়মটা হচ্ছে কি ভাই, 15 কে 3 দিয়ে ভাগ করলে ওই যে মধ্যম পদ পাই, তাহলে ওই তিনটার মাঝখানেরটা পাইছি। তাহলে দেখেন এই তিনটার গুণফল কত? 3 4 12, 5 12 60, এই তিনটার গুণফল কত? 120 আর এইটা হচ্ছে 210। এবার আপনারা বলেন কোনটা উত্তর হবে? অপশন টেস্ট। 2 নাম্বার নিয়ম শেখাইলাম, কেউ না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্রয়োজনে আবার বুঝাই দিব। কেউ না বুঝলে জানাবেন, আমি আবার বুঝাই দিব, কিন্তু সবাইকে বুঝতে হবে ভাই। জি সবাইকে পারতে হবে। হ্যাঁ সবাইকে পারতে হবে, মাস্ট। আচ্ছা কষ্ট কম। আচ্ছা অপশন টেস্টটা কি আমরা বুঝতে পেরেছি? এবার দেখেন ভাই আরো সহজ নিয়ম আছে কিভাবে মুখস্থ করা। দেখেন 1 থেকে শুরু করি, 1 2 3, 2 3 4, 4 5 6, 5 6 7। দেখেন এই তিনটার গুণফল এদিকে লিখি, 6, এটা কত 24, এটা হচ্ছে 60, এইটা হচ্ছে 120। 4 5 না ভুল হয়েছে একটু, ও একটা মাঝখানে রেখে গেছি, মানে একটা করে এখানে বাড়াবো। এই যে 1 2 3, তাহলে 4 5, আবার 3 এর পরে 4 5 6, তারপরে 5 6 7, এরপরে 6 7 8। এতদূর পর্যন্ত পরীক্ষা লাগে না আসলে, এখন পর্যন্ত আসে না। তারপরে যে এইটা আমি একটু আলাদাভাবে কত 6 7 42 আর হচ্ছে 6 7 42, 8 2 16 6। আচ্ছা এদিকে গুণ এদিকে যোগ, দেখেন এদিকে হলো 6, এদিকে হলো 9 12 15 18 এবং 21। আচ্ছা একটু খেয়াল করেন যে কি লিখলো, যে স্যার যে লিখতেছে একা একা কি লিখলো। আচ্ছা দ্বিতীয় নিয়মটা আরেকবার বুঝাই দিচ্ছি। এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আপনি অপশনের মানগুলাকে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করার পর যে সংখ্যা, এটা 3 দিয়ে ভাগ যায় না বিধ এটা বাদ, 3 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাবেন সেটা হবে ওই তিনটার মধ্য সংখ্যা। তাহলে আগে পরে দুইটা দিয়ে গুণ করে দেখবেন এই যে 120 মিলে কিনা। দেখেন এইটা উত্তর হয়েছে কেন? কারণ 15 কে 3 দিয়ে ভাগ করে 5, তাহলে আগেরটা 4, পরেরটা কত 6, তাহলে 4 5 20 আর 6 20 কত 120 মিলছে না? এই জিনিসটা আমরা মেলাইছি, আর কিচ্ছু না। এবার আমাকে একটু বলেন, এটা তো লসাগু করে করলাম, আর এটা হচ্ছে মুখস্থ। অর্থাৎ আপনি যদি কিছু টার্মস মনে রাখতে পারেন তাহলে গুণফলটা প্রশ্নে দেওয়া থাকবে, এই যোগফলটা আপনি বের করবেন। ঠিক আছে, যোগফলটা অপশনে থাকবে, আর এটা হচ্ছে গুণফল। মানে এখানে আমরা টেস্টিং চালাইলাম সহজ কথায়। আচ্ছা এখনো কেউ বুঝতে পারে এরকম কেউ আছি?
আচ্ছা, অপশন টেস্টটা অনেকে এখনো বুঝছেন আমি দেখতে পাচ্ছি। এইটা একটু খাতায় লিখে রাখেন, জাস্ট এইটা জাস্ট লিখে রাখেন, জাস্ট একবার দেখলেই বুঝবেন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসছে, বিশেষ করে যদি ছোট বাচ্চাদের পড়ান, ওদের যদি একটু লিখে দিতে পারেন না, দেখবেন ওরা এটা আজীবনের জন্য মনে রাখতে পারবে। আচ্ছা, এবার আসেন, ধরে নিলাম আমার ভাই বোনরা কিচ্ছু বুঝে নাই, কিচ্ছু তাদেরকে বুঝাইতে পারি নাই, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি। এবার আমার ভাই বোন যারা আছেন ক্লাসে, তারা 10 নাম্বার প্রশ্নটা একটু চর্চা করেন, 10, যার যার মনের মতো করে করেন, আমি বুঝাই দিব, আবার শুরু থেকে বুঝাই দিব। আমি ধরে নিচ্ছি কেউ কিচ্ছু বুঝেন নাই ভাই, আবার এই অঙ্কটা শুরু থেকে বুঝাবো। হ্যাঁ, এই টপিকটা পড়ায় ক্লাস শেষ হবে ভাই। জাফর ভাই, আমরা 1.5 ঘন্টা করে ক্লাস নিব। এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে নিব ইনশাল্লাহ। আমি রুটিন দিয়ে দিব কোন কোন দিন ক্লাস হবে, একটা পারফেক্ট টাইম, যেই টাইমটাই ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হয় সেই সময়ে ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, নিবন্ধন পরীক্ষার জন্য যা যা দরকার এই ক্লাসে আমরা ফ্রিতেই নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তার আগে এই প্রশ্ন আমরা শিখে নেই, পরে একটু পর আমরা এই বিষয়ে আলোচনা করতেছি। এবং এই ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদের কোনো লস হবে না, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা থাকবে না, শুধুমাত্র আমরা পড়ানোর জন্য যা যা দরকার সেটা আমরা ইনশাল্লাহ এই ক্লাসে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, অনেকেই তখন বলেছেন যে ভাই অপশন টেস্টটা বুঝি নাই, দেখেন এই অপশনগুলো আমি একটু এই পাশে লিখে লিখে নিচ্ছি। আমি বলছি অপশনগুলোকে আপনি 3 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে ভাগ, দেখেন এইটা ভাগ যায় না বাদ, এটাও যায় না বাদ, তাহলে এটা 4, এখানে হবে 5, তাহলে আগের এবং পরের সংখ্যা, আগের এবং পরের সংখ্যাটা লিখে ফেলবেন 4, তাহলে আগের এবং পরের সংখ্যা, তাহলে এখানে কয়টা সংখ্যা হলো, 3টা, এই 3টার গুণফল কত 60, আর এই 3টার গুণফল 120, আমার প্রশ্নে আছে 60, তাহলে আমার উত্তর 12, উত্তর 12, ক্লিয়ার কিনা? হ্যাঁ, আচ্ছা, এবার যারা কিচ্ছু পারেন না ভাই, তারা একটু দেখেন, দেখেন 3, 4, 5, এই 3টা সংখ্যার গুণফল দেখেন, 3 4 12, 5 12 60, অর্থাৎ এই 3টা সংখ্যার গুণফল 60, আবার এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে দেখেন 12। এখন আমাদের এই 12 অপশনে চাইছে, এই মানগুলো আমি আগের মানে আগের যে স্লাইডটা ছিল সেখানে লিখে দিয়েছিলাম, যারা যারা লিখছেন জাস্ট একটু মিলাই দেখেন, এই গুণফলটা প্রশ্নে দেওয়া থাকলে এই যোগফলটা আপনার বের করতে হবে। এছাড়া আরেকটা নিয়ম আমি শেখাইছিলাম যে আপনি এই 60কে ভাঙাবেন, এই দেখেন 3 5 15, এবার আমি সাজাই, 2 গুণ 2 গুণ 3 গুণ 5, এটাকে তাহলে মিলাই, দেখেন 2 দুগুণী 4, এখানে 3, তাহলে 3 গুণ 4 গুণ 5, এই দেখেন তাহলে পরপর 3টা সংখ্যা মিলে গেছে, তাহলে এই 3টা সংখ্যার গুণফল কত 60, এবং এই 3টা সংখ্যার যোগফল কত, এই 3টা সংখ্যার যোগফল 12, এই 3টা সংখ্যার যোগফল 12, সেটা আমাদের অপশনে চেয়েছে। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্য আমি সময় দিচ্ছি, এইটা বলছি না আজকে বুঝবেন সারা জীবন মনে রাখবেন, অনেকগুলা টেকনিকে দেখাই দিচ্ছি, যেইটা আপনার মাথায় ঢুকে সব থেকে ভালো, যেমন আমার মতো মুখস্থ মুখস্থ করে নিতে পারেন। 3টি সংখ্যার গুণফল 60 হলে যোগফল 9, 3 সংখ্যার গুণফল 120 হলে যোগফল 300 গুণফল 210 হলে 15, মানে এটা সবসময় মিলে ভাই। যেমন 60 হলে কত 12, 120 হলে 15, তারপর মানে এটা সিকোয়েন্সটা সবসময় মিলবে। এই যে 60 এর পরে সবসময় দেখবেন 120, তারপরে দেখবেন 210, এরপরটা হলো 336, আর এইদিকে 3 করে বাড়বে, 15, 18, 21, এইভাবে মিলে, সবসময় মিলে ভাই। আচ্ছা, সবার হয়ে গেছে? এখনো কেউ কি আছে যেটা পারবো না, এটা বুঝতে পারি নাই? বলেন, কে আছেন? ইনশাল্লাহ প্রতিদিন না হলেও সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো এখন থেকে রবিন হোসেন স্যার পেজে। এই পেজটা সবাই লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই একটু শেয়ার করে রাখবেন, ঠিক আছে, যাতে আমরা বেশি মানুষদের নিয়ে ক্লাসগুলো করতে পারি। ঠিক আছে, এবং যারা ক্লাসটি শেয়ার করেছেন, যারা ক্লাসটি শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিয়ে রেখেছেন, এই ক্লাসের পিডিএফটা আমি রাতে দিয়ে দেবো আপনাদেরকে।
আচ্ছা, যেইভাবে মনে থাকে ভাই। তাহলে আরো একটা প্রশ্ন এখন আপনারা চর্চা করবেন সবাই। হ্যাঁ, এই 11 নাম্বারটা এখন আপনারা করবেন, সবাই উত্তর করবেন। কেউ যদি এখনো না পেরে থাকেন আমাকে কমেন্টে বলবেন যে আমি পারি না, আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝাবো তাকে। সবাই আমরা উত্তর করব, সবাই। সবাই, সবার কাছে উত্তর চাচ্ছি, কেউ যদি না বুঝে থাকি কমেন্টে বলবো যে বুঝতে পারি নাই। সবার উত্তর চাচ্ছি। আচ্ছা, দেখেন সহজ, আগে অপশন টেস্ট করি। সবগুলোকে 3 দিয়ে ভাগ করতে বলছিলাম, 3 দিয়ে। 3 3 3 3, এই দুইটা ভাগ জানা, তাহলে এই দুইটা বাদ, তাহলে এখানে হবে 6। এইটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4, তাহলে আগেরটা 3 পরেরটা 5, আগেরটা 5 পরেরটা 7, তার মানে দেখতে পাচ্ছি এইখানে 210। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পাশাপাশি আমরা কিছু জিনিস মনে রাখলে আরো সহজ উত্তর দিতে পারবো। 3 4 5, এইটার গুণফল 60, যোগফল হচ্ছে 12। 4 5 6, এইটার গুণফল দেখেন 3 এর পর 4, এইভাবে মিলাবো। আচ্ছা, 5 6 7 18, তারপরে কি 6 7 8। এইটা যদি অনেক কঠিন প্রশ্ন হয় তাহলে নিচেরটা পরীক্ষা আসবে, এছাড়া নিচেরটা খুব কম আসছে, এই তিনটা সব থেকে বেশি বার আসছে পরীক্ষায়। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই, এখন পর্যন্ত আমরা 11টা মাত্র অঙ্ক করাইছি। সবগুলা বুঝতে পেরেছে কিনা? বাস্তব সংখ্যার উপরে 3 থেকে 4টা ক্লাস আমি নিব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসগুলা কারা কারা করতে চান এবং ক্লাস সময়টা কখন হলে আপনারা সবাই লাইভে থাকতে পারবেন আমাকে একটু কমেন্টে জানান। বিশেষ করে আমরা চাচ্ছি সন্ধ্যার পরে ক্লাস নিতে। ওকে, এটা আমার পেজ থেকে আমি নিব, রবিন হোসেন স্যার পেজ থেকে। তা আপনারা কোন সময় ক্লাস করলে সবাই থাকতে পারবেন সেটা আমাকে জানাবেন। চেষ্টা করব দীর্ঘদিন এই সময়ে ক্লাস নেওয়ার জন্য, আপনাদের জন্য রেগুলার ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমরা 11 পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছি। তা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমরা পরবর্তী যে পার্ট আছে এটা আমি পরের ক্লাসে আবার নিব। আজকে আর পড়াবো না, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর ক্লাস কেমন লাগলো সেটাও আপনারা জানান। ঠিক আছে, আমরা বাস্তব সংখ্যা থেকে ক্লাস শুরু করেছি, ওই অল্প অল্প পড়ায় আমরা যাব না, এই টপিকের পুরাটা পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের সময় আমি একটু জানতে চাচ্ছি, জাস্ট একটু বলেন কখন ক্লাস করলে সবাই করতে পারবেন। হ্যাঁ, দুইটা অপশন ভাগ করা গেলে দুইটাই নিব। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যারা যারা ক্লাস করতে চান সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা সেটা শেয়ার করা আছে, সেই লিঙ্কটাতে সবাই জয়েন করে নেবেন। তাহলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে সেখানে আমরা ক্লাসটা শেয়ার করে দিব, তাহলে আর ক্লাসটা আপনার মিস হবে না। ঠিক আছে ভাই, সবাই একটু কষ্ট করব। আচ্ছা, আরহাম রেহান অনেক ধন্যবাদ ভাই।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখবো আমরা। আজকের ক্লাসটা খুবই সহজ ছিল, আস্তে আস্তে আমরা কঠিন ক্লাসে যাব। আর প্রিয় ভাই সবাইকে একটা পড়া দিব, আপনারা একটু কষ্ট করে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা সবাই মুখস্থ রাখবেন। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 46টা, এইটা সবাই শেখার চেষ্টা করবেন, ঠিক আছে সবাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইমরান ভাই অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা সবাই একটু কষ্ট করে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখবেন। আমরা পরবর্তী ক্লাসে মৌলিক সংখ্যা নিয়ে পড়াবো, ওকে? সবাই আমরা শিখবো, সবাই, কেউ মিস দিব না ক্লাস। আর খুব সম্ভবত আমরা চেষ্টা করব, যেহেতু বেশিরভাগ কমেন্ট পড়েছে, রাত 8টায় নেওয়ার চেষ্টা করব, রাত 8টায়। এই সময় অন্যান্য জায়গায় ক্লাস থাকে না। আমরা 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট ক্লাস নেব, বেশি নিব না, কারণ আমি দেখেছি 1.5 ঘন্টার পরে ক্লাস আসলে আর মাথায় ঢুকে না, তাই না? এই জন্য যতটুকু শেখানোর চেষ্টা করব 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট আমরা নিব। আমরা ঠিক 8টায় ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ বলে দিব, আমি পোস্ট দিয়ে দিব। হ্যাঁ 1 থেকে 200 পর্যন্ত 46টা মৌলিক সংখ্যা আপনাদেরকে পড়া দিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা পেজে জানাই দেব ভাই, সবাই পেজের নোটিফিকেশন অপশনটা চালু রাখবেন। নোটিফিকেশন একটা অপশন আছে দেখবেন, তাহলে সব সময় দেখবেন আপনি আপডেট পাবেন। এবং সেখানে লাইভ একটা অপশন আছে, তখন যদি আপনি লাইভটা অন রাখেন দেখবেন যে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার টাইমলাইনে পৌঁছে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ হাবিবুন নাহার আপু চেষ্টা করব, প্রতিদিনই চেষ্টা করব নেওয়ার, মাঝখানে 2-1 দিন মিস হতে পারে। আগামী সার্কুলারটা হোক, সার্কুলার হইলে আমরা একদম রেগুলার নেওয়ার চেষ্টা করব। তারপরেও যতটুকু পারি বেশি ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে? শুধু আপনারা উপস্থিত থাকবেন, এটাই আপনাদের কাজ। আচ্ছা নোটিফিকেশন তো আসলে আমি দিতে পারি না, এটা অন রাখতে হবে। দেখবেন যে আমি আগামী পোস্টে বলে দিব না, নোটিফিকেশন অন করে নিতে হয়। যে কোনো একটা পেজের যদি নোটিফিকেশন চান অন করে নিতে হবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, আমাদের পেজে লিংক দেওয়া আছে, ওই গ্রুপে আমরা লিংক শেয়ার করে দেবো ক্লাস শুরু হওয়ার সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছেন। আপু আমরা তো চাকরি করি, আমরা তো যেহেতু ব্যাংকার, আমি আমাকে তো বিকালে ক্লাস নেওয়া সম্ভব না আপু। আমরা 8টায় ক্লাস দিলে আমার মনে হয় সব থেকে ভালো হবে ইনশাল্লাহ। তারপর আপনাদের মতামত নিয়ে কিন্তু সময় দিয়েছি। আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য, এবং যারা ক্লাসটি শেয়ার করেছেন তাদেরকে আমি এই লেকচারের পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? আমি রাতের মধ্যে পিডিএফটা দিয়ে দিব, ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই। সবাই দোয়া করবেন যাতে আমির পদ্মজা আপু আমাদের ভাই, আমাদের গ্রুপে আমাদের ইয়েতে দেওয়া আছে, একটু পরে আমি শেয়ার করে দিচ্ছি আমাদের পেজ থেকে, ঠিক আছে? না আইডিতে অন করতে হবে না, পেজে নোটিফিকেশন বাটন থাকে সেটা অন করতে হবে। আমি বলে দিব কিভাবে অন করতে হবে, আমি দেখাই দিব নে। এখন তো এখানে ওপেন করা যাচ্ছে না, আমি পরেতে দেখাই দিব আপনাদের। তাহলে আপনারা সহজ ঝামেলা, আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। আমাদের পেজে লিংক শেয়ার করা আছে, সেই গ্রুপে আমরা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে লিংক দিয়ে দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, সবাই একটু কষ্ট করে কিন্তু ক্লাসটা যার যার টাইমলাইনে শেয়ার করে রাখবো, যাতে পরে আবার দেখতে পারি, ওকে? জি আলহামদুলিল্লাহ, তাহলে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই ঠিকঠাক মতো করে পড়াশোনা করবেন। হ্যাঁ আগামীকালকের পড়া দিয়ে দিয়েছি, মৌলিক সংখ্যা পড়তে হবে সবার, 1 থেকে 200 পর্যন্ত সবার, না হলে কিন্তু পানিশমেন্ট দিব। সবাই 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা শিখবেন সবাই,
নাহলে কিন্তু পানিশমেন্ট পাইতে হবে। সবাই শিখবেন। আল্লাহ হাফেজ।